বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি তার শিরোনাম হচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাত, ইসরায়েল ইরান উভয়ের জন্য বিপজ্জনক। এ সংক্রান্ত বিষয়ে একটি জাতীয় পত্রিকা আব্বাস মিলানির একটি লেখা 6 অক্টোবর 2024 তারিখে উপসম্পাদকীয় কলামে প্রকাশ করেছে। এই আব্বাস মিলানি সম্পর্কে একটু বলতে চাই। আব্বাস মিলানি হচ্ছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইরানি স্টাডিজ প্রোগ্রামের পরিচালক এবং হুভার ইনস্টিটিউশনের একজন গবেষণা সহকর্মী। তিনি তার লেখায় বলছেন, ইরান ও ইসরায়েল দীর্ঘদিন ধরে একটি উত্তেজনাকর অবস্থায় রয়েছে। তাদের মধ্যে একটি শীতল যুদ্ধ চলছে এবং তা ক্রমাগত উত্তপ্ত হওয়ার ঝুঁকিতে আছে। জাতীয়তাবাদকে অপমান করে ইরানের ধর্মীয় শাসক গোষ্ঠী একটি বিশেষ ধরনের ইসলামকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে এবং তারা তাদের ইমানি মিশনকে অংশত ইসরায়েলের ধ্বংসের প্রয়োজনীয়তা হিসেবে সংজ্ঞায়িত করেছে। এই লক্ষ্য অর্জনের জন্য ইরান গাজা ও লেবানন থেকে শুরু করে সিরিয়া ও ইয়েমেন পর্যন্ত পুরো অঞ্চলে তাদের পোষ্য শক্তি তৈরি করেছে এবং তাদের অস্ত্র সরবরাহ করেছে। তবে সাম্প্রতিক মাসগুলোই এই প্রক্সি যুদ্ধ ও গোপন অপারেশনগুলো ছাপিয়ে একটি সরকারি সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। দুই পক্ষই এই সংঘাতময় মুহূর্তের বিপদের কথা খুব ভালো করেই জানে। তারপরও ইরানি শাসক গোষ্ঠী নিজের সম্মান রক্ষার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তৎপর। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শত্রুর দুর্বলতা কাজে লাগিয়ে আঘাত আনতে আগ্রহী হচ্ছে বলে মনে হচ্ছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হামাসের সফল অভিযানকে ইহুদিবাদী চক্রের আসন্ন পতনের প্রতীক হিসেবে প্রশংসা করেছেন। ইরানের প্রভাব বাড়াতে ও তাদের অধিকাংশ সন্ত্রাসী কার্যক্রম সংগঠিত করতে ইরানের আল কুদুস নামের যে সংগঠন বড় ভূমিকা রেখেছে। 2020 সালে কাসেম সোলাইমানিকে যুক্তরাষ্ট্রের হত্যা করাটা সেই আল কুদুস ফোর্সের জন্য একটি বিধ্বংসী আঘাত ছিল। কাসেম সোলাইমানি হত্যার পর থেকে ইরান দেখেছে কীভাবে ইসরায়েল আরও ইরানি কর্মকর্তাদের, হামাসের শীর্ষ নেতাদের এবং হিজবুল্লাহ নেতাদের হত্যা করেছে। সমৃদ্ধ সুধী এই আঘাতগুলো দেখিয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইরান ও তার প্রক্সি শক্তিগুলির মধ্যে কতটা প্রবেশ করেছে। ইরান যে প্রতিরোধের অক্ষ তৈরি করতে কয়েক দশক সময় কোটি কোটি ডলার ব্যয় করেছে, তা এখন ইসরায়েলের অভূতপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এটি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের শক্তি প্রদর্শনের ক্ষমতাকে কিছুটা খর্ব করছে। এই প্রেক্ষাপটে ইরানের শাসক তথা ধর্মীয় নেতারা কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছেন। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং শাসকদের নিজেদের দুর্নীতি ইরানের অর্থনীতির উপর প্রভাব ফেলেছে। এর ফলে ব্যাপক অসন্তোষ ও রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। প্রায়ই নারীদের নেতৃত্বে সাধারণ ইরানিরা সাহসিকতার সঙ্গে সমতা, ব্যক্তিগত স্বাধীনতা এবং দেশের প্রাকৃতিক ও মানব সম্পদের সঙ্গে সঙ্গতিপূর্ণ জীবনযাত্রা দাবিতে সোচ্চার হচ্ছে। ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ বাঁধলে তা অবশ্যম্ভাবীভাবে যুক্তরাষ্ট্রকে টেনে আনবে। ইরান খুব ভালো করেই জানে তারা একটি সম্মিলিত সামরিক শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। দীর্ঘস্থায়ী যে কোনো সংঘাত ইসরায়েলের শক্তি ও সম্পদকে টেনে নেবে এবং সম্ভবত ব্যাপক হতাহতের কারণ হবে। কারণ একটি ব্যয়বহুল যুদ্ধের কারণে ইতিমধ্যে ইসরায়েল গভীরভাবে বিভক্ত হয়ে পড়েছে। এটি সরকারের উপর কী প্রভাব ফেলবে তা এখনই অনুমান করা অত্যন্ত কঠিন। ইরানের পারমাণবিক অস্ত্র ইসরায়েলের স্বার্থ হাসিলের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এই ভাষ্যের উপর ভিত্তি করে নেতানিয়াহু তার রাজনৈতিক ধারা তৈরি করেছেন। তা সত্ত্বেও তিনি ইরানকে জড়িয়ে এমন একটি পরিণতির দিকে এগিয়ে যেতে পারেন যাকে তিনি সবচেয়ে বেশি ভয় পান। পরিস্থিতি এখন এতটাই জটিল যে মনে হচ্ছে ইসরায়েলি আক্রমণের মাত্রা বাড়লে ইরান আরও বেশি মরিয়া হয়ে নিজেদের একটি পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ রাষ্ট্র ঘোষণা করে বসতে পারে।
ইরান সে ধরনের ঘোষণা দিলে তা আরও বিপজ্জনক যুদ্ধের ক্ষেত্র তৈরি করতে পারে। খামেনি সবসময় ইরানের পারমাণবিক কর্মসূচির প্রধান স্থপতি ছিলেন এবং পশ্চিমারা দীর্ঘদিন ধরে এই বিভ্রমে রয়েছে যে ছাড় ও আপোষের প্রতিশ্রুতি ইরানকে পারমাণবিক অস্ত্র সম্পন্ন রাষ্ট্রের খাতায় নাম লেখানো থেকে ফিরিয়ে রাখতে পারবে। ইরান দাবি করে আসছে, খামেনি ফতোয়া দিয়েছেন ইরান সরকার গণবিধ্বংসী অস্ত্র তৈরি করতে পারবে না, তবে তারা শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে। সরকারি দিক থেকে দাবি করা হয় তারা খামেনির ফতোয়া অনুসরণে বাধ্য। তবে ইরানের যে নেতারা এতদিন বারবার একথা বলে এসেছেন, তারা এখন বলছেন পারমাণবিক বোমা বানানোর জন্য প্রয়োজনীয় সব কিছুই তাদের হাতে এখন রয়েছে। এই দৃশ্যপটে যে বিশাল ঝুঁকি তৈরি করেছে তা বিশ্ববাসীর কাছে স্পষ্ট। ইরানের দ্রুত বোমা তৈরির চেষ্টা প্রায় নিশ্চিতভাবেই ইসরায়েল এবং সম্ভবত যুক্তরাষ্ট্রকে ইরানের পারমাণবিক স্থাপনায় আগাম হামলা চালাতে প্ররোচিত করবে এবং সেটি প্রায় নিশ্চিতভাবে একটি বিস্তৃত সংঘাতের সৃষ্টি করবে। সে ধরনের পরিস্থিতি ইরানের প্রক্সি গোষ্ঠীগুলোকে মার্কিন ঘাঁটি, সৌদি তেলের স্থাপনা, আন্তর্জাতিক নৌপথে চলাচলকারী জাহাজ এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত আনার জন্য লেলিয়ে দেওয়া হতে পারে। এর ফলে বিভিন্ন অঞ্চলে বৈশ্বিক অর্থনীতির জন্য ধ্বংসাত্মক পরিণতি নেমে আসবে। ইসরায়েল, ইরান উভয়ই একটি সংকটময় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। হামাসের আক্রমণের পর ইসরায়েল তার অমরত্বের মিথকে পুনর্নির্মাণের চেষ্টা করছে। অন্যদিকে ইরান তার পোষ্য শক্তিগুলোর ক্ষতির মুখে আঞ্চলিক প্রভাব বজায় রাখার জন্য লড়াই করছে। উভয় পক্ষেই ভালোভাবে জানে একটি সর্বাত্মক যুদ্ধ বিপর্যয় করা হবে। তারপরও কেউই পুরোপুরি পিছু হটার অবস্থা নেই। সম্মানিত সুধী, আমি এতক্ষণ যে বক্তব্য রাখছিলাম তার শিরোনাম ছিল মধ্যপ্রাচ্যের সংঘাত, ইসরায়েল ইরান উভয়ের জন্য বিপজ্জনক। এই বিষয়ে আর দু একটা কথা বলেই আমার আলোচনাটি এখানে শেষ করব। ইরান ইসরায়েলের ভিতরে সম্পর্কের অবনতি নতুন নয়, এ বহু পুরনো ঘটনা এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং ইরান যেদিকে এগোচ্ছে এটা শুধু মধ্যপ্রাচ্যে নয়। আমি মনে করি যদি ইরান এবং ইসরায়েল উভয়েই তারা এই যুদ্ধ এবং সংঘাত থেকে সরে না আসে, তাহলে গোটা বিশ্ব ব্যবস্থায় এই যুদ্ধের পরিণতি কখনোই ভালো হবে না। এবং এই যুদ্ধটা যদি আরও সামনের দিকে এগোই এবং সংঘাত যদি ক্রমাগত চলতে থাকে, তাহলে এক পর্যায়ে হয়তো আমেরিকাও এই সংঘাতের ভিতরে জড়িয়ে পড়তে পারে। এবং আমেরিকা যদি কোনো কারণে এই সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে চীন, রাশিয়া সেখানে বসে থাকবে না, তারাও তখন এই যুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে যাবে। তাই বিশ্ববাসী এবং শান্তিপ্রিয় মানুষ এই বিশ্বের সবাই আশা করে যে এই সংঘাতপূর্ণ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জাতিসংঘ সহ আন্তর্জাতিক যে বড় বড় পরাশক্তিগুলো রয়েছে, এই ইরান এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধটা আরও দীর্ঘস্থায়ী না হয় এবং উভয়কে যাতে তারা যুদ্ধ থেকে ফেরাতে পারবে, এই চেষ্টা যেন তারা করে। না হলে গোটা বিশ্ব ব্যবস্থা, গোটা বিশ্বের অর্থনীতি চরম হুমকির মুখে পড়বে। তো সম্মানিত সুধীবৃন্দ, এই বিষয়ে হয়তো আরও অনেক কথা বলা যেত, কিন্তু আলোচনাটি দীর্ঘায়িত হয়ে যাবে বিধায় আমার এই আলোচনাটি এখানে শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।